মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ফোনটা বাজছে। এই নিয়ে পরপর 6 রাত একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। শুরু সেই গত সোমবার 11টার দিকে শ্যামলালের ঠান্ডা তরকারি আর ভাত খেয়ে রাস্তায় বেরোতেই সমুর সঙ্গে দেখা। সমুর পাশের মেসেই থাকে, এক ব্যাচ জুনিয়র। ইতিমধ্যে পালবাজারের প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ক্রমশ নির্জন হচ্ছে। মহিদুলের সিগারেটের দোকান থেকে গোটা 5 সিগারেট আর একটা বিড়ির প্যাকেট কিনল ওরা। তারপর 2টো সিগারেট টানতে টানতে হাঁটা লাগালো মেসের দিকে। এ কথা সে কথা পেরিয়ে সমু জিজ্ঞাসা করল, মিনময়ী দিল্লি চলে গেছে? অরণ্য নীরবে ঘাড় নাড়ল। তারপর তোমাদের সম্পর্ক? মৃদু হাসল অরণ্য। জানি না, দেখি কি হয়। তো তোমার কষ্ট হচ্ছে না? দিদিরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। অরণ্য বলল, প্রথম যেদিন স্কুল মাঠে ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গেছিলাম, কষ্ট সেদিনও হয়েছিল। যেদিন গ্রাম ছেড়েছিলাম সেদিনও। তো জীবন এগিয়ে চলে সমু। বৌদ্ধ দর্শন আছে তো তোদের এবারে সেমিস্টারে, পড়িসনি? জগৎ দুঃখময়, দুঃখ নিবারণের উপায় আছে। সমু হেসে দিল। সব কিছু নিয়ে তুমি কালই আর কি মারো, জানো তো? সেদিন আশীর্বাদে দিদির সঙ্গে দেখা হয়েছিল। আমাকে বললো তাড়াতাড়ি চলে যাবে, দলটাকে ধরে রাখতে বলল। অরণ্য বলল, নাটকের দল? সমু ঘাড় নাড়ল। হ্যাঁ, ধরে রাখিস। তুই বেশ ভালোই লিখিস, আর সুমিতের ডিরেকশনটাও মন্দ নয়। তোরা দুজনে ঠিক পারবি। সমু হঠাৎ অরণ্যর মুখের দিকে তাকালো। এই এক মিনিট, আমরা পারবো মানে? তুমিও থাকবে না? অরণ্য হাসল। কাউকে বলিস না, মৃন্ময়ী শুনলে খুবই কষ্ট পাবে। আমি আসবো মাঝে মধ্যে, তবে আগের মতো আর হবে না। স্মৃতি বড় মারাত্মক বিষ ভাই, তাড়িয়ে তাড়িয়ে মারে। চলি আজ, কাল ক্যাম্পাসে দেখা হবে। হ্যাঁ, টাটা। মেসের ঘরে ঢুকে ঝোলা ব্যাগটাকে খাটের উপর ছুঁড়ে ফেলে জিরিয়ে নিল অরণ্য। মৃন্ময়ী আর কলকাতায় নেই, এই কথা মনে পড়লেই বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে। দ্রুত নিজের মনকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে সে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের বই টেনে নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কলটা আসে ঠিক তখনই। আননোন নাম্বার। তবু স্ক্রিনের দিকে তাকিয়ে অরণ্য আন্দাজ করার চেষ্টা করে নম্বরটা সে আগে দেখেছে কিনা। ওর আবার একটা বদ অভ্যেস আছে, ফোন নম্বর সেভ না করার। খুব বেশি প্রয়োজন কিংবা ঠেলায় না পড়লে ও সাধারণত কোনো নাম্বার সেভ করে না। চোখের দেখাতেই মনে রাখে, এইটা অমুকের নম্বর, ওইটা তমুকের। আননোন নাম্বার থেকে কল এলে রিসিভ করার আগে তাই কয়েক সেকেন্ড ভেবে নেয় যে এটা অপরিচিত কারোর নাম্বার নাকি পরিচিত। এই নম্বরটা সত্যিই অপরিচিত, কোনো দিক থেকেই এটা চেনা লাগছে না। একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করলো অরণ্য। একেই একটু আগে মৃন্ময়ীর প্রসঙ্গ ওঠায় তার মন খিঁচড়ে ছিল, তার উপর এত রাতে আননোন নাম্বার। হ্যালো, নমস্কার, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই। অরণ্য আবার বলল, হ্যালো। তারপর আবার হ্যালো হ্যালো। এইভাবে 5-6 বার টানা হ্যালো বলার পর যখন ধৈর্য হারিয়ে ধুর চাই বলে কলটা কাটতে যাবে, তখন ওপাশ থেকে খুব সহজ এবং নির্লিপ্ত মেয়েলি গলা ভেসে এলো। হ্যালো। বিরক্ত কণ্ঠেই অরণ্য জিজ্ঞেস করল, হ্যাঁ, কে বলছেন? সুলেখা। চেনেন? না, চিনি না, কাকে চাইছেন? এই প্রশ্ন শুনে মেয়েটি একটু থমকে গেল। মৃদু হেসে বলল, কাল বলবো, আজ রাখি, গুড নাইট। কল কেটে গেল। আশ্চর্য, এমন অদ্ভুত মানুষ অরণ্য আগে দেখেনি। এর দাবি কি?
একবার ভাবলো ঘুরিয়ে কল করবে কিনা, যদিও খুব একটা জোরালো ইচ্ছে তার হলো না, বলার তেমন দরকার নেই, মেয়েটি কল করে নেবে। আবার শেষের কবিতায় ডুব দিল অরণ্য। উপন্যাসটা আগেও সে অনেকবার পড়েছে, তবু যে কোনো বিদায়ের সময় এলেই যেন অরণ্যর শেষের কবিতার ওই লাইনগুলো মনে পড়ে। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। সে রাতে আর কোনো কল এলো না। অরণ্য ধীরে ধীরে ভুলে গেল ব্যাপারটা। পরদিন ইউনিভার্সিটিতে একটা সেমিনার ছিল। সেমিনারের বিষয়বস্তু বড় অদ্ভুত, বাংলা সাহিত্যে প্রকৃত অলৌকিকতা। অরণ্যরা কয়েকজন মিলেই আয়োজন করেছিল সেমিনারটা। বাংলা সাহিত্যে যেসব অলৌকিক গল্প লেখা হয়েছে সেগুলোর মধ্যে ঠিক কতগুলো বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে আর কতগুলো বা স্রেফ ভয় দেখানো ভূতের গল্পই রয়ে গেছে, সেটা নিয়েই ওদের আলাপ আলোচনা। অনেক অলৌকিক গল্প, যেমন কবিগুরুর খোদিত পাষাণ কিংবা মণিহারা, শরদিন্দুর বেশ কিছু অলৌকিক গল্প, বিশেষত যেখানে বরদা উপস্থিত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভুলোর ছলনা প্রভৃতি গল্পগুলিকে রিয়েলিস্টিক অলৌকিক গল্প বলা যায়। এগুলো পড়ার সময় ভয়ের পাশাপাশি অদ্ভুত এক শিহরণও জাগে। আবার অন্যদিকে যেসব গল্পে 10 হাত মরা 11 হাত পা ফেলে হেঁটে বেড়াচ্ছে, হাত লম্বা করে দিচ্ছে, ঘাড় মটকে দিচ্ছে, এই সব গল্পে স্রেফ ভয়ের উদ্রেক হয়, তেমন কোনো শিহরণ জাগে না। এগুলোকে অরণ্যরা আনরিয়ালিস্টিক অলৌকিকের খাতায় ফেলেছে। এই সব নিয়েই আলাপ আলোচনা হবে। মেসে ফিরতে ফিরতে সেদিনও বেশ রাত হলো। শ্যামলালের হোটেলের শেষ 4টে রুটি আর 5 হাতা ভাত অরণ্য, সুদীপ আর সমু ভাগযোগ করে খেয়ে যখন পালবাজার মোড়ে এলো, ততক্ষণে মহিদুলের সিগারেটের দোকান ছাড়া আর সব দোকানে ঝাঁপ পড়ে গেছে। রোজকার মতো ওর থেকে 1 প্যাকেট ফ্লেক আর 1 প্যাকেট বিড়ি কিনে নিয়ে ওরা ঢুকলো মেসে। সেমিনারটা জমেছিল বেশ। অবশ্য এটাকে সেমিনার না বলে আড্ডা আলোচনা বলাই বেশি ভালো। সুদীপের ওপর পোস্টার লেখার দায়িত্ব ছিল। ও লিখেই দিয়েছিল ক্যাম্পাসে যে কেউ চাইলে আসতে পারবে, শর্ত একটাই, তাকেও আলোচনায় অংশ নিতে হবে। এসেও ছিল অনেকে। ওরা বন্ধুরা বাদেও বেশ 20-25 জন হবে। ওয়ার্ল্ড ভিউ এর একটা রুমে ওরা বসেছিল। সবাই মোটামুটি বক্তব্য রেখেছে। মাস 3 আগে এই রকমই একটা সেমিনারের আয়োজন করেছিল ওরা বন্ধুরা। সেবার ওদের সঙ্গে মৃন্ময়ীও ছিল। অরণ্য ভাবল, আজ হয়তো মৃন্ময়ী জেএনইউ এর কোনো ক্যান্টিনে বসে চা সিগারেট খাচ্ছে। অরণ্য জানত ও একবার বললে মৃন্ময়ী থেকে যাবে যাদবপুরে। যাওয়ার আগে অনেকবার ইশারা ইঙ্গিতে সে বুঝিয়েও দিয়েছিল সেটা, কিন্তু অরণ্য বলেনি। মাত্র তো 2 বছর। কলকাতা ছেড়ে মৃন্ময়ী অত দূরে থাকতেই পারবে না, ঠিক ফিরে আসবে। তখন 1 তোড়া গুলমোহর নিয়ে অরণ্য গিয়ে দাঁড়াবে শিয়ালদা স্টেশনে, মৃন্ময়ীর প্রিয় ফুল। সেদিন কলটা এলো 1:30টার দিকে। সারাদিনের চাপে নম্বরটা প্রায় ভুলেই গিয়েছিল অরণ্য। কল আসতেই আবার মনে পড়ল। হ্যালো, কি দাবি আপনার বলবেন? মেয়েটি হাসল। কোনো দাবি নেই। তা আমাকে কেন কল করেছেন? কোনো কারণ নেই। আপনি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, তা একটুখানি হচ্ছি বই কি। ভালোই তো, মাঝে মধ্যে বিরক্ত হওয়া ভালো। আপনি চেনেন আমাকে? হ্যাঁ, আপনার নাম অরণ্য, যাদবপুরে পড়েন। বড্ড বিরক্তিকর চরিত্র আপনার। মাঝে মাঝে আপনি চান প্রেমিক হতে, মাঝে মধ্যে বাউন্ডুলে। কখনো চান আপনার জন্য কেউ অপেক্ষা করুক, কখনো আপনি সব অপেক্ষা ভেঙে বেরিয়ে যান। আদতে আপনি একটা ভণ্ড। বাইরে এমন একটা মুখোশ পরে থাকেন যেন কোনো কিছুতেই আপনার কিছু যায় আসে না, আর ভিতরে ভিতরে আপনি একজন মানুষ। একটা ঘর, একটা গাছের জন্য আপনি ফুঁপিয়ে যান। আমি চিনি আপনাকে। বড্ড জটিল লোক আপনি মশাই। অরণ্যর মনে হলো এই বিশ্ব সংসারে ওকে এতটা ভালো কেবল একজনই চেনে, মৃন্ময়ী।
গলা একটু সন্দেহ এনে অরণ্য প্রশ্ন করল, তুই মৃন্ময়ী? মেয়েটি হাসল, না, সে তো দিল্লিতে, আমি মৃন্ময়ী না। আপনি বিভ্রান্ত হচ্ছেন। অরণ্য বলল, হ্যাঁ স্বীকার করলাম, তা একটু হচ্ছি। কেমন লাগে বিভ্রান্ত হতে? দারুণ না? আচ্ছা, সেমিনারটা কেমন হলো? অরণ্য একটু থতমত খেয়ে গিয়ে বলল, আপনিও সেমিনারে ছিলেন নাকি? মুচকি হাসল সুলেখা। না না, আপনি বলুন না কেমন হলো। অরণ্য বলল, ভালোই। সুলেখা বলল, আচ্ছা, আপনি ভূতে ভয় পান? অরণ্য বলল, না, আপাতত তো পাই না, কোনোদিন দেখিনি, দেখলে পেতে পারি। সুলেখা হাসল। কোন ধরনের ভূত দেখলে আপনি ভয় পাবেন? আপনার কথা মতো রিয়েলিস্টিক ভূত নাকি আনরিয়েলিস্টিক? অরণ্য একটু ভেবে বলল, অবশ্যই রিয়েলিস্টিক। ওসব ঘাড় মটকানো 10 হাত লম্বা গাছ থেকে আম পেড়ে আনা, এইসব ভূতকে আমি ভয় পাবো বলে মনে হয় না। হ্যাঁ, একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, কিন্তু ভয় পাবো না। সুলেখা বলল, কিন্তু মানুষ তো এই ধরনের ভূতেই বেশি ভয় পায়। অরণ্য বলল, হতে পারে, কিন্তু আমার ধারণাটা একটু আলাদা। আমার মনে হয় যে সমস্ত ঘটনা শুরু থেকে অস্বাভাবিক, মানে ধরুন 10 হাত লম্বা হয়ে আম পেড়ে আনা, এই ধরনের অবান্তর ঘটনা আর যাই হোক মানুষের মনে ভয়ের অনুভূতি জাগাতে পারে না। কিন্তু যে ঘটনা স্বাভাবিক দৈনন্দিন জীবনের মধ্যেই অলৌকিকতার আভাস দিয়ে যায়, তাতে ভয় পাওয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত। সুলেখা বলল, বুঝলাম। আপনার কথা যদি সহজ করে নিই, এই যে আমাকে আপনি চেনেন না, হঠাৎ যদি কোনোদিন আমাকে এমন কোনো জায়গায় আবিষ্কার করেন যেখানে আমার থাকার কথা না, আর তখন ধরুন আমি আপনাকে সত্যি সত্যি চিনলাম না, আপনি তাহলে ভয় পাবেন, তাই তো? অরণ্য একটু ভেবে বলল, হ্যাঁ, তা হয়তো পাবো। বাই দ্য ওয়ে, সত্যি করে বলুন তো আপনি কে? সুলেখা হাসল, আমি কেউ না। আজ আসি, গুড নাইট। গতকালের মতো সহজে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না অরণ্য। এক তো মেয়েটার এমন অদ্ভুত কথাবার্তা, তার উপর ওকে নিয়ে যা কিছু মেয়েটি বলেছে তা সবই সত্যি। মৃন্ময়ী ছাড়া আর কেউ ওকে এতটা কাছ থেকে দেখেনি, যদিও এই কণ্ঠ মৃন্ময়ীর না। অবশ্য এখন আবার কণ্ঠ বদলে ফোনে কথা বলা যায়, কত কিছুই সম্ভব এখন। এমনও হতে পারে যে দিল্লিতে অন্য কোনো বান্ধবীকে দিয়ে কল করিয়েছে মৃন্ময়ী। হয়তো বান্ধবীটা যখন কথা বলছে পাশে বসে ও শুনছে আর মুচকি মুচকি হাসছে। মৃন্ময়ীর কথা মনে পড়তেই অন্য সব ভুলে গেল অরণ্য। এটাই হয় প্রতিবার। অরণ্য ভাবে, কেন যে ওকে মনে করি আর কেনই যে ভুলে যাই। তারপর থেকে মেয়েটি রোজ রাতে কল করে, মিনিট 3-4 কথা বলে ফোন রেখে দেয়। এখন অরণ্য মোটামুটি নিশ্চিত যে মেয়েটি ওদের ক্যাম্পাসেরই কেউ, ইয়ার্কি মারার জন্য এমনটা করছে। আজকেও ফোনটা বেজেই চলেছে। অবশ্য আজ আগে থেকেই অরণ্য ভেবে রেখেছিল সহজে কল সে তুলবেই না। দেখা যাক মেয়েটা কতবার কল করতে পারে। এই নিয়ে 3 বার হলো। অরণ্য মনে মনে বলল, যদি আরো 3 বার মেয়েটা কল করে তাহলে আমি ধরব। 6 বারের বেলায় ফোনটা ধরল সে। অরণ্য হ্যালো বলার আগেই ওপাশ থেকে মেয়েটা বলল, ফোন ধরছিলেন না কেন, কোথায় ছিলেন? অরণ্য মৃদু হাসল, ফোনের পাশেই বসেছিলাম, দেখছিলাম আপনি কতবার কল করতে পারেন। মেয়েটি বলল, শুনুন, হ্যাঁ বলুন, আজকের পর আমি আর আপনাকে কল করব না। অরণ্য একটু অবাক হয়ে বলল, সে কি, কেন? সত্যি বলতে কি হঠাৎ করে মেয়েটির কল করা বেশ ভালোই লাগছিল। এখন মৃন্ময়ীর সঙ্গে তেমন ওর কথা হয় না। ওরা কোনোদিনই ফোনে কথা বলার প্রেমিক প্রেমিকা না, হয়তো ওরা প্রেমিক প্রেমিকাও না। যদিও এই গল্পে সম্পর্কের তর্ক না করাই ভালো, বুঝলেন তো, নয়তো গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাবে। অন্য কোনো দিন অন্য কোনো গল্পে অরণ্য আর মৃন্ময়ীর প্রেম নিয়ে আপনাকে বলবো না হয়, ঠিক আছে? আপাতত আমরা মূল গল্পে ফিরে আসি।
অরণ্যর কথার উত্তরে মেয়েটি একটা আলতো দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি, কোনো কারণ নেই। যেটা বলা, আমি মৃন্ময়ী নই, আপনার কোনো বন্ধুও আমি নই। আপনি সত্যিই আমাকে চেনেন না। আমি আপনাকে চিনি না, অথচ আপনি আমাকে চেনেন। হ্যাঁ, চিনি। আপনি লোকটা বড্ড প্রেডিক্টেবল। যে যত ছন্ন ছাড়া তাকে তত ভালো গ্রাফে ফেলা যায়। আপনারও একটা গ্রাফ আছে, বরং আপনি যদি ছন্ন ছাড়া না হতেন, আর 5টা সাধারণ ছেলের মতো যদি আপনি হতেন, তাহলে আপনাকে আমি চিনতাম না। হাসল সুলেখা। এবার একটু মরিয়া হয়ে ওঠে অরণ্য। কাতর গলায় বলে, আপনি কে আমাকে প্লিজ বলবেন? বললাম তো সেদিন, আমার নাম সুলেখা, সুলেখা রায়। এটুকুই যথেষ্ট নয় কি? আর না হয় নাই বা জানলেন। আপনি তো সেদিন মাঠে বসে বলেছিলেন যে আপনি যার তার সঙ্গে পরিচিত হয়েই আনন্দ পান। আবার সেই পরিচয় নাকি বেশি এগোলে আপনার যন্ত্রণা হয়। মেয়েটি এবার সত্যি সত্যি অবাক করে দিচ্ছে অরণ্যকে। সে যে এই কথাটা বলেছিল তা মৃন্ময়ীও জানে না। মাঠে বসে আড্ডা দিতে দিতে এক জুনিয়রকে এই লাইনগুলো বলেছিল সে। এই মেয়েটি কি তবে সেদিন মাঠে ওদের আশেপাশে কোথাও ছিল? মেয়েটি কেমন করে যেন অরণ্যর মনের কথাটা পড়ে ফেলল। সে হেসে বলল, আরে না না, আমি সেদিন মাঠে ছিলাম না। তারপর একটু থেমে প্রসঙ্গ বদলে সে জিজ্ঞেস করল, আজ তো পূর্ণিমা, ঝিল পাড়ে বসবেন না? অরণ্য হাসল। না, আপনি আমার গ্রাফ করতে পারেননি তাহলে। সব পূর্ণিমায় আমি ঝিল পাড়ে বসি না। মেয়েটি বলল, আজ বসবেন, আমি জানি। আর শুধু তাই নয়, কাল আপনার জন্য একটা চূড়ান্ত বিস্ময় অপেক্ষা করছে। শুনুন, বলছি, ভয় পাবেন না, অবাক হবেন। কেমন? আচ্ছা, রাখি। ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়। ফোনটা কেটে গেল। মেয়েটার শেষের কথাগুলো বড্ড অদ্ভুত, পাহাড়ি কুয়াশার মতো রহস্যময়। গভীর ভাবনায় হারিয়ে গেল অরণ্য। সে মনে মনে ভাবল, কাল আমার জন্য কি বিস্ময় অপেক্ষা করছে। বিস্মিত হলে নাকি মানুষ ভয় পায়, কি জানি। পকেট হাতড়ে সে দেখল মোটে 3টে সিগারেট বাকি আছে। একটা বিড়ি জ্বালালো সে। এই লাইটারটা মৃন্ময়ী ওকে গিফট করেছিল বছর 2 আগে। অরণ্য ওকে দিয়েছিল চুলের ক্লিপ। মৃন্ময়ীর সেই চুল এখন আর নেই, ছোট করে ফেলেছে, তবু ক্লিপটা রেখে দিয়েছে। অরণ্যর মনে পড়ল কতদিন মৃন্ময়ীর সঙ্গে কথা হয় না ওর। জ্বর হয়েছিল যখন, তখন কয়েকবার ফোন করেছিল, সেই শেষ কথা, তাও প্রায় মাসখানেক আগে। মৃন্ময়ীর সঙ্গে বড্ড কথা বলতে ইচ্ছে করছিল। বিড়িতে শেষ টান দিয়ে সেটা অ্যাশট্রেতে ফেলে কল করলো অরণ্য। 1 বার, 2 বার, 3 বার। ওপাশ থেকে নো আনসার। অথচ এমনটা তো হওয়ার কথা নয়। মৃন্ময়ীর ঘুম যথেষ্ট সচেতন। নেহাত যদি না ও নেশা করে, তাহলে কি আজ ও নেশা করেছে? হঠাৎ কেমন একটা হিংসেই ভরে উঠল অরণ্যর মন। মৃন্ময়ী ওকে ছাড়া নেশা করছে। মনটা কেমন হু হু করে উঠল ওর। এই সুবিশাল শহর, তার চেয়ে বিশাল মানব সভ্যতা, কোটি কোটি মানুষ, অথচ যে একজন মানুষের সঙ্গেও কথা বলতে চাইছে, সে মানুষটাই সাড়া দিচ্ছে না। হঠাৎ অরণ্যর মনে হলো কে যেন কানের কাছে আবছা গলায় বলল, আজ পূর্ণিমা। গোটা 4 বিড়ি আর সিগারেট 3টে নিয়ে ও তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল রাস্তায়।
আকাশের বুকে দগদগে ক্ষতর মতো চাঁদ উঠেছে। রাস্তায় আজ কোনো কুকুর নেই। পালবাজার মোড়ে এটিএম এর ভিতরের পাগল দুটোকেও আজ দেখল না ও। এমন নিশুতি পালবাজার অরণ্য আগে কোনোদিন দেখেনি। পালবাজার চত্বর নিয়ে একটা কথা প্রচলিত আছে, পালবাজার নাকি কখনো ঘুমোয় না। অথচ আজ অরণ্যর মনে হলো সমস্ত পালবাজার যেন মৃত্যুপুরীর মতো ঘুমিয়ে আছে। চাঁদের আলোয় যত দূর দেখা যায় সবটাই যেন শ্মশান ভূমি। লাইন টপকাল অরণ্য আবার একবার কল করল মৃন্ময়ীকে। নো আনসার। যদিও শেষ পর্যন্ত সারা রাত জেগে থাকতে পারল না অরণ্য। ঝিলপাড়ের পরিচিত নারকেল গাছটায় হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল ট্রেনের হুইসেলে। ধড়পড় উঠে বসল সে। আবছা সকাল, সূর্য এখনো মেঘের নিচে। মৃদু কুয়াশা ভাসছে ঝিলের জলে। পাশের ঝোপে একজোড়া দোয়েল ডাকছে। যত দূর চোখ যাচ্ছে অপূর্ব নির্মল। প্রতিটা গাছে কোনো না কোনো পাখির স্বর, হাওয়ায় মিঠে আস্তরণ। এমন সকালে মনে হয় পৃথিবীতে কোনো নারকীয়তা নেই, কোনো ধ্বংস নেই, জরা নেই। দারুণ স্বর্গে বসবাস করছে সমগ্র চরাচর। এত সকালে আশীর্বাদ খোলে না। চায়ের জন্য 1 নম্বরেই যেতে হবে। মৃদু পায়ে সেদিকে এগোলো অরণ্য। সুলেখার কথা মনে পড়ল তার হঠাৎই। মেয়েটা কিভাবে জানলো যে ও ঝিলপাড়ে আসবে? অরণ্য তো নিজেও জানতো না যে সে আসবে। নেহাত মৃন্ময়ী ফোন ধরল না তাই। তাহলে কি ওর দ্বিতীয় কথাটাও খাটবে? মানে অরণ্য আজ বিস্মিত হবে, ভয় পাবে। আর যদি সত্যি সত্যি তেমনটা ঘটে তাহলে আমি আজকে কল করব সুলেখাকে, মনে মনে ভাবল অরণ্য। চায়ের দোকানে যাওয়ার পথেই কল করল মৃন্ময়ী। ঘুম জড়ানো গলায় বলল, রাতে এতবার কল করেছিলি কেন? কি হয়েছে? সবকিছু বলতে গিয়েও নিজেকে আটকালো অরণ্য। এখন মৃন্ময়ীর সামনে দুর্বল হলে চলবে না, তাহলে হয়তো সবকিছু বাদ দিয়ে মেয়েটা ফিরে আসবে। অরণ্যকে চুপ করে থাকতে দেখে মৃন্ময়ী জিজ্ঞেস করল, কি রে, নেশা করেছিলি? কিরে? অরণ্য ঘাড় নাড়ল। তুই কোথায় ছিলি রাতে? মৃন্ময়ী বলল, আরে ফোন সাইলেন্ট করে কালকে রাতে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে দেখলাম তোর অনেকগুলো মিসড কল। অরণ্য বলল, কেন, শরীর খারাপ? এমনি তো তুই এরকম করিস না কখনো। কিছু হয়েছে নাকি? মৃন্ময়ী হাসল, না রে, আমার কিচ্ছু হয়নি। ওকে শোন না, বলছি পুজোয় ফিরবো, ওই সময় বাড়ি কাটিস না যেন। হ্যাঁ, আর এখন রাখছি, মেসে ব্রেকফাস্ট দিয়েছে। টাটা। তার তুই কিছু খেয়ে নে, কাল তো আবার পূর্ণিমা ছিল, নির্ঘাত রাত জেগেছিস। টাটা। হঠাৎ চমকে উঠে গলা বুজে এলো অরণ্যর। তুইও জেগেছিলি কাল রাতে? মৃন্ময়ী অরণ্যর প্রশ্নের উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল। যে অদ্ভুত বোঝা কাল রাত থেকে অরণ্যর বুকের ওপর চেপেছিল, সেই বোঝা এখন নেমে গেছে। বড্ড ফুরফুরে লাগছে নিজেকে। সেদিন দুপুরে সুরুচিতে খেলো অরণ্য। মৃন্ময়ী যাওয়ার পর থেকে সাধারণত ও পোস্ট অফিসেই খায়। আজ আর 3-এর দিকে যেতে ইচ্ছে করলো না ওর। সকাল থেকেই আজ আকাশ মেঘলা, বৃষ্টিটা যে কেন হচ্ছে না কে জানে। অরণ্যর ইচ্ছে করছে মেঘের দিকে একটা বর্ষা ছুঁড়ে মারে। যথা সময়ে সুদীপ এলো, সঙ্গে একটি মেয়ে। মেয়েটিকে অরণ্য চেনে না, তবে দেখেছে। সেদিন সেমিনারে এসেছিল, হিস্ট্রি ডিপার্টমেন্ট। সুদীপ বলল, এই তো তোর সঙ্গে ও আলাপ করতে চাইছিল, ওর নাম মেঘলা। অরণ্য জিজ্ঞেস করল, তুমি সেদিন সেমিনারে ছিলে না? মেয়েটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ দাদা, তোমার কথাগুলো আমার দারুণ লেগেছিল। সেদিন ভেবেছিলাম আলাপ করব, কিন্তু আর সাহস হলো না।
অরণ্য মৃদু হাসল। আমাকে আর যা খুশি পাও, ভয় পেও না কোনোভাবেই। ঘন্টা খানেক আড্ডা দেওয়ার পর মেঘলা বলল, আমি এখন উঠি, বাড়ি ফিরতে হবে আমাকে। অরণ্য জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? সোনারপুর। আচ্ছা দাদা, বলছি তোমার নম্বরটা দেবে? অরণ্য, হ্যাঁ নিশ্চয়ই বলে নম্বরটা দিল। মেঘলা বলল, আচ্ছা আমি মিসড কল দিচ্ছি। মেঘলার নম্বরটা থেকে কলটা আসতেই ভূত দেখার মতো চমকে উঠল অরণ্য। এটাই তো সুলেখার নম্বর। আর চোখে মেঘলার দিকে তাকালো অরণ্য। মেয়েটির মুখে সহজাত হাসি, কোনরূপ চালাকি বা শয়তানি সেই হাসিতে নেই। অরণ্য যতটা পারা যায় গলা সহজ রেখে বলল, এটা তোমার নম্বর? মেঘলা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আমার। কেন বলো তো? না মানে নম্বরটা খুব চেনা লাগলো কিনা ওই জন্যই আর কি। মেঘলা হাসল, কি জানি, কিন্তু এটা তো আমারই নম্বর। আমি এটা মোটামুটি প্রায় 5 বছর ধরে ইউজ করছি। মেঘলার কণ্ঠ শুনে অরণ্য বুঝল মেয়েটি সত্যি কথাই বলছে। হঠাৎ ওর কি মনে হলো, জিজ্ঞাসা করল, আচ্ছা মেঘলা, তোমার কোনো দিদি আছে? অরণ্যর প্রশ্ন শুনে মেঘলা কেমন মিয়ে গেল। মৃদু গলায় বলল, হ্যাঁ। একটু উত্তেজিত হয়ে অরণ্য জিজ্ঞেস করল, কি নাম তার? মেঘলা বলল, সুলেখা। তারপর একটু নিচু গলায় বলল, দিদি মারা গেছে বছর 3 আগে। নামটা শুনেই হৃদকম্পন বেড়ে গেছে অরণ্যর। একবার ঢোক গিলে সে বলল, আচ্ছা একটা কথা বলো তো, কাল তোমার দিদির মৃত্যুবার্ষিকী ছিল না? মেঘলা হকচকিয়ে উঠল ওর কথা শুনে। হ্যাঁ, তুমি কি করে জানলে? বিস্ময়ে শিউরে উঠল অরণ্য। ভরা দুপুরেও ভয় পেল অরণ্য। জীবনে প্রথমবার বোবা চোখে মেঘলার দিকে তাকিয়ে সে বলল, তা আমিও জানি না, কিন্তু আমি জানি। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।